আজকের আলোচনাটা কিন্তু ভালোবাসার এক খুব ইন্টারেস্টিং দিক নিয়ে, মানে দূরত্ব আর কাছে থাকা নিয়ে। একটা অসাধারণ বাংলা চিঠিকে ধরে আমরা বোঝার চেষ্টা করব যে দূরত্ব কিভাবে ভালোবাসাকে একটা একদম নতুন মাত্রা দিতে পারে। তো চলুন শুরু করা যাক এই গভীর আর কাব্যিক আলোচনাটা। দেখুন, যেই চিঠিটা নিয়ে আমাদের আজকের এই আলোচনা, তার শিরোনামটাই কি অসাধারণ। ঠোঁট দিয়ে হৃদয় কাটি ৩। ভাবা যায় এই একটা লাইনের মধ্যেই যেন প্রেম, কষ্ট, গভীর অনুভূতি সবকিছু একসাথে মিশে আছে। এই নামটাই কিন্তু পুরো আলোচনার জন্য একটা দার্শনিক আবহ তৈরি করে দিচ্ছে। আচ্ছা, তো লেখক কাছে থাকা আর দূরে থাকাকে বোঝানোর জন্য একটা দারুণ রূপক ব্যবহার করেছেন। তিনি এই দুটো অবস্থাকে তুলনা করেছেন দিন আর রাতের সাথে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কি। লেখকের ভাবনাটা কিন্তু খুব গভীর। তিনি বলছেন, কাছে থাকাটা হলো দিনের আলোর মতো। তখন আমরা কি করি? আমরা বাইরের রূপটা দেখি, একসাথে থাকি, একটা শারীরিক অভিজ্ঞতা হয়। আর দূরত্ব হলো ঠিক রাতের মতো, যখন সব চুপচাপ, একা, তখন সেই ভালোবাসার আসল স্বাদটা, তার গভীরতাটা মনে মনে অনুভব করা যায়। এটা একটা পুরোপুরি ভেতরের একাকী একটা ব্যাপার। এই যে দূর থেকে ভালোবাসাকে আস্বাদন করা, এই ধারণাটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা একটা একান্ত ব্যক্তিগত উপভোগের জগৎ তৈরি করে। চলুন এই ব্যাপারটা আরেকটু ভেঙে বোঝা যাক। এখানে লেখক ভোগ আর উপভোগ, এই দুটো শব্দের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য করেছেন। দেখুন, ভোগ মানে কি? কোনো কিছুকে সরাসরি কনজিউম করা। কিন্তু উপভোগ হলো একেবারে অন্য জিনিস। এটা হলো কোনো কিছুর স্বাদ তাড়িয়ে তাড়িয়ে একা একা অনুভব করা। আর লেখকের মতে দূরত্বই কিন্তু এই উপভোগ করার সেরা সুযোগটা তৈরি করে দেয়। তার মানে এখানে একটা আদান প্রদান হচ্ছে, তাই না? দূরত্বে থাকলে কি হয়? প্রিয়জনের গলার স্বর শোনা যায় না, তার শরীরের গন্ধ বা স্পর্শ পাওয়া যায় না, এগুলো সত্যি। কিন্তু তার বদলে যা পাওয়া যায় তা হয়তো আরও অনেক বেশি গভীর। তাকে পাওয়া যায় নিজের মনে, মস্তিষ্কের ভেতরে, কল্পনার অন্ধকারে। এমনভাবে পাওয়া যায় যে সেই ভালোবাসাটা হয়ে ওঠে ১০০% নিজের। কিন্তু একবার ভাবুন তো, এই যে একা একা ভালোবাসাকে পুরোটা নিজের করে নেওয়া, এটা কি খুব দারুণ একটা ব্যাপার, নাকি এর মধ্যে একটা বিষাদও লুকিয়ে আছে? লেখক কিন্তু আমাদের ঠিক এই প্রশ্নটাই করছেন। ভালোবাসার এই যে ব্যক্তিগত জগৎ, এই ধারণাটাই আমাদের একটা অন্য দিকে নিয়ে যায়, আমাদের সত্তার দ্বৈত রূপের দিকে। মানে আমাদের ভেতরে যে একটা গোপন আমি বাস করে, সেই দিকে। লেখকের মতে আমরা প্রায় প্রত্যেকেই আসলে দুটো জীবনযাপন করি। বলা ভালো, দুটো সত্তা নিয়ে চলি। একটা সত্তা বাইরে জগতের জন্য, আর অন্যটা সেটা একদম গোপন। হ্যাঁ, ঠিক তাই। আমাদের একটা সত্তা আছে যেটা সবার জন্য, যেটা দিয়ে আমরা পৃথিবীর সামনে চলি। কিন্তু তার আড়ালে আছে আরেকটা জগৎ, একটা গোপন জগৎ, যেখানে প্রিয়জনটা সম্পূর্ণভাবে বাস করে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ভেতরের জগতের খবরটা বাইরের আর কেউ জানেই না। বাইরের লোকজন হয়তো মজা করে বলতেই পারে, কি তলে তলে জলে জলে রূপসাঁতার চলে। মানে তারা হয়তো আন্দাজ করে যে কিছু একটা চলছে ভেতরে ভেতরে, কিন্তু সেই ভেতরের জগৎটা যে ঠিক কতটা গভীর, কতটা বিশাল, সেটার কোনো ধারণাই তাদের নেই। আর এখানে আমরা আলোচনার সবচেয়ে গভীর জায়গায় এসে পৌঁছাচ্ছি। এই যে ভেতরের ভালোবাসার জগৎ, এটা আসলে এক অসীম সমুদ্রের মতো, যা আমাদের কল্পনারও বাইরে। লেখকের একটা করুণা হয় তাদের জন্য, যারা এই ভেতরের ভালোবাসার সমুদ্রের বিশালতাটা বুঝতেই পারে না। তিনি মনে করেন মানুষের কল্পনার শক্তি, এমনকি ঈশ্বরের কল্পনাও হয়তো এই গভীরতাকে মাপার জন্য যথেষ্ট নয়। আর চিঠির একেবারে শেষে এসে লেখক বলছেন সেই অমোঘ কথাটা, মানুষের ঈশ্বর মস্তিষ্ক যতটা কল্পনা করিতে পারে, তোমার আমার প্রেম তার চেয়েও অনন্ত গভীরে। ভাবুন একবার, এমন এক ভালোবাসা যা মানুষের কল্পনার সব সীমাকে ছাড়িয়ে যায়, এক অনন্ত গভীর সমুদ্রের মতো। তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সত্যিকারের ভালোবাসাটা আসলে কোথায় থাকে? একসাথে কাটানো মুহূর্তগুলোতে, নাকি প্রিয় মানুষটার জন্য নিজের ভেতরে যে বিশাল একটা জগৎ তৈরি হয় সেখানে? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।